আমি প্রশ্ন করি এফআইআর হচ্ছে যদি হয়ে থাকে পশ্চিমবঙ্গের 30 জন পুলিশ কর্মী বাড়িতে, আমার কোনটা মনে পড়ছিল জানেন বিশ্বনাথ, আমি বলছি সেটা হচ্ছে যে একজন ইউটিউবার আরামবাগ টিভি শফিকুল ইসলাম জেলে ঢুকে গেল, তার সমর্থনে তার একই রকম প্রিন্ট আউট দিয়ে কোভিড কালে মিছিল হলো। সে জানেই না যে তার নাম অত লোক জানে। কেন মিছিল হলো? যে ওখানে কোভিড প্রোটোকল ভাঙা হয়েছে যাতে আরেকটা মামলা দেয়া যায়। এই জিনিস তো রাজ্যে হয়। এটা হচ্ছে গতকালকের অনুষ্ঠান। সেখানে সঞ্চালক সুমন দে আমার ঘটনা উল্লেখ করে বলেছেন, দর্শক যারা আরামবাগ টিভির পুরনো দর্শক তারা তো জানেন যে কি হয়েছে আমার সঙ্গে, আর যারা নতুন বিশেষ করে বাংলাদেশের তারা হয়তো অনেকেই জানেন না। তো তাদের জন্য আমি দর্শক এই যে যেটা উনি বলেছেন সেটাকে উল্লেখ করে বলতে চাই যে কি হয়েছিল বিষয়টা। সালটা 2020, তখন বিরাট কোভিড হচ্ছিল, একেবারে পিক জায়গাতে ছিল। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলা, গৃহবন্দী থাকা, খুব তখন ছিল বিষয়টা। আমার খুব মনে পড়ে সেই সময়ে আমি প্রায় 3 মাস আমার বাচ্চাদেরকে বাড়ি থেকে বের করিনি, এতটাই সতর্ক ছিলাম কোভিডের বিষয়ে। কিন্তু ওরই মধ্যে আমাকে, আমার ওয়াইফকে, আমার বাচ্চা দুটোকেও আরামবাগ থানার পুলিশ তুলে নিয়ে চলে গেছিল। নিয়ে গিয়ে আমাকে এবং আমার ওয়াইফকে তো গ্রেপ্তার দেখালো, আর আমার যে দুটো বাচ্চা ছোট ছোট তাদেরকে আবার হোমে পাঠিয়ে দিচ্ছিল, তাদেরও জেল। যদিও আমার ভাই খবরটা জানতে পেরে থানাতে গিয়ে তাদেরকে কোনো রকমে ছাড়িয়ে আনে। তো আমি এবং আমার ওয়াইফ এবং আমাদের একজন রিপোর্টার আমাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয়। তারপর তো কি হয়েছে না হয়েছে অনেকে জানেন, সেই সব বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আমার ওয়াইফ 45 দিন এরকম কিছু একটা হবে বা তারও বেশি জেলবন্দি ছিল, আমি তার থেকেও 1 সপ্তাহ বেশি। আমার ওয়াইফ বর্ধমান জেলে থাকতো, আমাকে আরামবাগ জেলে রাখা হয়েছিল। জেল তো জেলই, কোনো দেখা সাক্ষাতের কোনো উপায় ছিল না। তখন কোভিড যেহেতু পিক জায়গাতে ছিল, বাড়ির লোকেদেরকে দেখা পর্যন্ত করতে দেওয়া হতো না। তাও তো আমি আরামবাগে দেখা করার খানিকটা সুযোগ পেয়েছি, অনেক দিন ছাড়া হলেও আমার ওয়াইফ তো সুযোগই পায়নি বাড়ির লোকের সঙ্গে দেখা করার। বর্ধমান জেলে ছিল, ওকে তো প্রথম থেকে 21 দিন ওই যে সেই রাখা হতো না আলাদা করে, সেইভাবে রেখে দেওয়া হয়েছিল 21 দিন টানা। তারপর সাধারণ যে জেল থাকার জায়গা সবার একসঙ্গে সেখানে পাঠানো হয়েছিল। ফলে খুব কঠিন দিন গেছে আমার ওয়াইফের ক্ষেত্রে। তো যাই হোক, আমার চিন্তা ওয়াইফের জন্যই হতো বেশি। আমি নিজে সামলাতাম, কিন্তু ওর কথা বেশি ভাবতাম, করে খোঁজ খবর পেতাম না তো। আর বাচ্চাদের কথা খুব মনে পড়তো, কারণ আমি তার আগেও একবার জেলে গিয়েছিলাম, আমাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। সে তো আবার আরো মারাত্মক একটা কেস দেওয়া হয়েছিল, অ্যাটেম্প টু রেপ। যদিও সেই কেসে আমি খালাস হয়ে গেছি, কোর্টে নির্দোষ প্রমাণিত হয়েছে। এবং যে মহিলাকে দিয়ে কেসটা করানো হয়েছিল সেই মহিলা কোর্টে দাঁড়িয়ে এসে বলেছেন আমাকে চেনেনি না, চিনতেই পারেননি। ফলে সবটাই ষড়যন্ত্র ছিল, পলিটিক্যাল ছিল, পুলিশের যোগ ছিল, সেইভাবে আমাকে বন্দি করা হয়েছিল। তো সেবার জেলে গিয়ে আমি ততটা, সেবার প্রথমবার ছিল, একটা অন্য অভিজ্ঞতা ছিল, কিন্তু আমি ততটা কষ্ট পাইনি, কারণ তখন বাচ্চাদের কাছে ওর মা ছিল। কিন্তু দ্বিতীয়বার যেটা 2020-তে, তার আগেরটা মনে হয় 18, ওটা 20, সেবার যে গিয়েছিলাম সেবার আমার অনেক বেশি কষ্ট হয়েছিল বা কষ্ট দেওয়া হয়েছিল আমাকে, কারণ বাচ্চাদের কাছে ওর বাবা মা কেউ নেই। মাঝখানে ঈদ হয়েছিল, ঈদের দিনে জেলে কি যন্ত্রণা, কি কষ্ট দর্শক, সেটা আমি নিজে ফিল করেছি। যাদের জীবন কেটেছে এরকম তারা জানেন যে কি কষ্ট লাগে। আর জেলে একটা দিন মনে হয় একটা মাস, সময় কাটতেই চায় না। আর জেলেতে ঘুম টানা হতেও চায় না।
মানে যাদের অনেকদিন হয়ে গেছে, যাদের সাজা ঘোষণা হয়ে গেছে, মানে বছরের পর বছর থাকতে হবে, তারা একটা মাইন্ডসেট করে নেন যে আমি তো 4 বছর বা 10 বছরের আগে বেরোবো না, তারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন মোটামুটি। কষ্ট কষ্ট তাদেরও, কিন্তু যাদের মনে প্রশ্নটা কুড়ে কুড়ে খায়, কবে জামিন, কবে জামিন, কবে জামিন, উত্তর নেই। কবে হিয়ারিং এর ডেট পড়বে, হিয়ারিং এর ডেট হলে কি হলো না হলো, তো সেই জন্য টাইমটা না কাটতে চায় না, আর ঘুমটাও একভাবে হয় না। একটা কথাতেই আমি পরে বলি আর কি, জেলের ঘুম, জেলের ঘুম মানে একটানা হবে না, মানে ওই টুকরো টুকরো ঘুমাবে, ঘুম হচ্ছে আবার ঘুম ভেঙে যাবে, মানে খুব কষ্টের। যারা গেছেন তারা জানেন। আর যারা বিশেষ করে বিনা দোষে জেলে যান তারা আরো বেশি কষ্ট পান। যারা দোষ করেছে তারা অনেকটাই বেপরোয়া হয়ে থাকেন। যারা ধরুন খুন করে ঢুকেছেন তারা অনেকটা বেপরোয়া হয়ে থাকেন। কিন্তু আমাদের মনে অন্য প্রশ্ন জাগতো, কষ্ট হতো, এবং মনে হতো আমরা কি 4 জনে কখনো আবার একসঙ্গে থাকতে পারবো? কারণ এই প্রশ্ন মনে হতো এই জন্যে, দোষ করিনি কিন্তু আমার বিরুদ্ধে একের পর এক কেস যেভাবে সাজানো হতো, মানে তখনই ভাবতাম যে কি করে ছাড়া পাবো। একটা কেসে জামিন হচ্ছে আর একটা কেস ট্যাগ করে দিচ্ছে, আবার কোথায় কোথায় সব কেস হয়ে পড়ে রয়েছে আমি জানি না। একটা করে কেস হচ্ছে আর মানে একটা করে কেসে জামিন নিচ্ছি আর আর নতুন করে কেস ট্যাগ করে দিচ্ছে। সব নাকি আগে থেকে কেস হয়েছিল, আমি জানি না কবে কেস হয়েছিল। ওই রকমই একটা কেসের কথা সুমন দে গতকালকে বলেছেন, ওই রকম একটা কেস। এই যে কেসটা, মানে আমি 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 আরামবাগ শহরের দিকে থাকি, তখন থেকেই থাকি। কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে আমাদের শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে, 14 কিমি দূরে। তো ওখানে হঠাৎ করে একটা মানে মিছিল, হঠাৎ করে একটা নাকি মিছিল হয়ে গেছে, এবং মিছিলটা কি জন্য হচ্ছে? আমার সমর্থনে মিছিল, আমার বিরুদ্ধে নানান সব চলছে, আমার সমর্থনে মিছিল। আমার সমর্থনের মিছিল আমি নিজেই জানি না, আমার সমর্থনের মিছিল। এবং তারপরে আবার কি হয়েছে, এক তো ওই যেটা বললেন যে কোভিড প্রোটোকল তখন ছিল, মানে একসঙ্গে জমায়েত হওয়া যায় না, জড়ো হওয়া যায় না। তো দুটো ওইটা নিয়ে করা হয়েছে, মানে প্রথমত কোভিড প্রোটোকল ভেঙে মিছিল হয়েছে আমার সমর্থনে, মানে আমার ইন্ধনে বা এরকম কিছু বোঝানোর চেষ্টা। আর দ্বিতীয়ত ওই মিছিলের দিয়ে একজন মানে যাচ্ছিলেন, তিনি একজন নেতা, উপপ্রধান, তাকে নাকি ওই আমার লোকেরা তথাকথিত তাকে মেরে তার হাত পা ভেঙে দিয়েছেন, মানে তাকে একেবারে মার্ডার করে ফেলার মতো উপক্রম হয়েছে। মানে দুটো বিষয়, একটা হচ্ছে কোভিড প্রোটোকল ভেঙে আমার সমর্থনে, আমার লোকেরা, আমার ইন্ধনে মিছিল, এটা একটা অন্যায়। আর দ্বিতীয়ত মিছিল যখন হচ্ছিল রাস্তা দিয়ে, তার পাশ দিয়ে একজন তৃণমূলের নেতা, উপপ্রধান, তিনি যাচ্ছিলেন, তাকে ধরে মারধর করা হয়েছে। মানে দু ধরনের কেস। সেই কেসটাও ট্যাগ হলো পরবর্তী সময়। আমি যখনই খবরটা পেয়েছিলাম তখনই বুঝেছিলাম এ ষড়যন্ত্র। আমার সমর্থনে কে মিছিল করলো আমি জানলাম না, বুঝলাম না। আমার সমর্থনে আমার গ্রামের এলাকাতে কে মিছিল করলো। তারপরে আরো জানলাম যে মিছিল হয়েছে, কিন্তু আমার গ্রাম, আমার ওই এলাকারই কেউ নেই সেই মিছিলে। কোত্থেকে মিছিল করা হয়েছে না, আরামবাগ থানাতে ওইটা হয়েছে। আমার বাড়ি আরামবাগ থানা খানাকুল থানা পাশাপাশি, মানে পাশাপাশি। আর আমার বাড়ি এলাকাটা আরান্ডি এলাকা, ওটা বর্ডারে, মানে খানাকুল থানার কাছাকাছি। তো ওখানে মিছিল করতে এসছেন ইঞ্জিন ভ্যান ভাড়া করে, ওখান থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে খানাকুল এলাকা থেকে। আমার এলাকায় মিছিল হচ্ছে আমার সমর্থনে, আমার এলাকার লোক নেই মিছিলে, পাশের থানা খানাকুল, সেখান থেকে এসে মিছিল করেছেন। মিছিল হয়েছে প্রোটোকল ভেঙে, আবার তারাই মারধর করেছেন, তারাই আবার ঘুরিয়ে কেস কোনো দিক দিয়ে, মানে যে নেতাকে মারধর করা হয়েছে তিনিও খানাকুলের, মিছিল করতে এসছেন তারাও খানাকুলের। মিছিল হচ্ছে আরামবাগ থানা এলাকাতে, আমার সমর্থনে, আমার এলাকায়, আমি জানি না। তখনই আন্দাজ করেছিলাম এ কেস হবে, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। পরেই বুঝলাম ওই হয়ে গেছে অ্যাটেম্পট টু মার্ডার, কোভিড প্রোটোকল, তখন ওই একটা ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট বলে কি একটা ছিল 50, ওটা সবচেয়ে লম্বা ধারা দিয়ে কেস। সেই কেসটাই উল্লেখ করেছেন গতকালকে সুমন দে।
সেই কেসটাই উল্লেখ করেছেন। তো যাই হোক দর্শক, একটা আপডেট দিই ওই কেসটার ব্যাপারে। সেই কেসটাতে আমি 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 একদিন মানে আছি আর কি, বাইরেই ছিলাম তখন। আমার উকিল ফোন করে বললেন যে ওই যে কেসটা হয়েছিল তোমার নামে মিছিলের ব্যাপারটা, জানো তো ওই কেসটা মানে হয়ে গেছে, মানে ওই কেসটার হ্যাস্তন্যাস্ত হয়ে গেছে। সেটা আবার কি করে হলো? কেসটা ওই পর্যায়ে হলো, আমাকে হাইকোর্ট থেকে জামিন পর্যন্ত নিতে হয়েছে, আমাকে তার জন্য অনেকদিন থানাতে হাজিরা দিতে হয়েছে। কেসটা হ্যাস্তন্যাস্ত কি করে হয়ে গেল? না, যে পক্ষের অভিযোগ, মানে ওদের তো আমি এখনো ডিটেলসটা বলতে পারবো না এক্স্যাক্টলি কি করে হলো, আমি সার্টিফাইড কপি তুলতে বলেছি। মানে কেসটা নাকি ওনাদের তরফ থেকেই কিছু একটা হয়েছে, বিষয়টা আমি জানবো পরে। মানে কেসটা হ্যাস্তন্যাস্ত হয়ে গেল, কোনো বিচার পর্বে কি হলো না হলো, বিচার পর্বই তো বিষয়টা এলো না, গড়ালো না, তার আগে কি করে হ্যাস্তন্যাস্ত হয়ে গেল কে জানে। মানে কেসটা ডিসমিস হয়ে গেছে। কোন কেস মানে হয় যখন, তার যদি সেটা কন্টিনিউ করে সেটা ট্রায়াল পর্বে আসে, বিচার পর্বে আসে, বিচার পর্বে এসে সেটা বিচার হয়, প্রমাণ না হলে খালাস ইত্যাদি। কিন্তু বিচার পর্বে যায়নি, তার আগে নাকি সব কি বলছে হয়ে গেছে। আমি এক্স্যাক্টলি আইনি ভাষাগুলো এই মুহূর্তে বলতে পারবো না কিভাবে কি হয়েছে, আমি সার্টিফাইড কপি তুলতে বলেছি। যেহেতু কথাটা গতকালকে উঠেছে, সুমন দে যেহেতু বলেছেন, আমি সেই জন্য একটা আপডেট দিলাম। ওই কেস হঠাৎ শুনছি সেই কেস ডিসমিস। হয়তো যারা করেছেন তারাই পিছিয়ে গেছেন, এটা হতে পারে, তারা হয়তো পিছিয়ে গেছেন, বা কি হয়েছে কে জানে, পরে জানবো। তো দর্শক, এই হচ্ছে যন্ত্রণা, প্রচুর যন্ত্রণার ঘটনা ঘটেছে আমার জীবনে। অনেকে বলেন না যে আপনি কেন এত এই রাজ্যের সরকারের বিরুদ্ধে কথা বলেন। আমি তাদের কাউকে কাউকে বলি, তো আপনাদের কি মনে হয় সরকারের গুণগান করে যাব? এই সরকার কি করেছিল আমার বিরুদ্ধে আপনাদের জানা নেই? এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ, আমি সবসময় বলে থাকি যে শাসকের সমালোচনা করাই হচ্ছে আমার কাজ, তার গুণগান করা আমার কাজ না, সেটা বিজ্ঞাপন হয়ে যাবে, কেন আমি করব? তো এই দুটো বিষয়। তো আমাকে যেভাবে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল দর্শক, দেখাবো। আচ্ছা, যখন কথা হচ্ছে, আসলে এটা একটা ঘটনা যেটা নিয়ে মানে প্রোগ্রামটা হচ্ছিল গতকালকে দর্শক, সেটা হচ্ছে যে একজন ডাক্তার, জুনিয়র ডাক্তার আরজি করের, যার নাম হচ্ছে আসফাকুল্লাহ নাইয়া, একজন ডাক্তার। তিনি আরজিকর মুভমেন্টে ছিলেন। আমি তার ছবিটা দেখাতে পারি, এই যে ইনি ডাক্তার। তো ওনার বাড়িতে হঠাৎ করে পুলিশ রেড করতে চলে যায়, এটা গতকালকে সকাল ভোরবেলা চলে গেছিল ওনার বাড়িতে। সেটা নিয়েই প্রশ্ন। ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ যে উনি নাকি স্পেশালিস্ট নন কোন একটি সাবজেক্টে, অথচ স্পেশালিস্ট হিসেবে উনি কোন একটি জায়গাতে মানে প্রাইভেট চেম্বার করছেন, এটা হচ্ছে বক্তব্য পুলিশের। তো সেই জন্য ওনার যে গ্রামের বাড়ি কাকদ্বীপ, দেখতেই পাচ্ছেন, সেখানে পুলিশ পৌঁছে গেছে। অথচ আসফাকুল্লাহ নাইয়া তিনি থাকেন কলকাতায়। সুতরাং ওনার যদি সার্টিফিকেট নিয়ে কোনো প্রশ্ন থাকতো, ওনার কাছে ডিরেক্টলি যাওয়া যেতে পারতো। সেটা না করে বাড়িতে চলে গেছেন সার্চ ওয়ারেন্ট নিয়ে সার্চ করতে। হলো সার্টিফিকেটের ব্যাপার, সেটা কে লিখলেন, কিভাবে লিখলেন, উনি লিখেছেন নাকি দোকানদার লিখে ওষুধের দোকানে ইচ্ছা করে তার মানে পেশেন্ট আসবে বলে টাঙিয়ে রেখেছেন, সেটা নিয়ে তদন্ত হতে পারে। উনি সত্যিই কি নিজে থেকে এই সার্টিফিকেট ওনার প্রেসক্রিপশনে ব্যবহার করেন, নাকি ওই দোকানদার, ওষুধের দোকান যেখানে বসান ডাক্তারকে, তিনি নিজের মতো করে লিখে দিয়েছেন স্পেশালিস্ট হিসেবে। এই নিয়ে তদন্ত হতেই পারে, অন্যায় করলে সেটা নিয়ে ব্যবস্থা হতেই পারে। তার কাছে না গিয়ে, তাকে না ডেকে পাঠিয়ে, তার কাছ থেকে কাগজপত্র না চেয়ে চলে গেছেন গ্রামের বাড়িতে পুলিশের একটা বিরাট টিম সার্চ ওয়ারেন্ট নিয়ে। ভাবুন, কত বড় ক্রিমিনাল। তো এটা নিয়ে কথা বলতে বলতে আর কি আমার কথাটা উঠে এসছে যে আমাকেও কিভাবে করতো, আমাকে কিভাবে হেনস্থা করতো। তো দর্শক, আজকের দিনে যারা দেখেননি, যখন একটা সুযোগ পাচ্ছি পুলিশের নির্যাতনের নমুনা দেখানোর জন্য, আমি আজকে আরো একবার আমার সেই ভিজুয়ালটা দেখিয়ে দিই। অনেক হয়তো দেখে থাকবেন। আমার বাড়িতে সকালবেলা ওই যেমনটি আসফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ গিয়েছিল, আমার বাড়িতে বিরাট টিম, আরামবাগ থানা একটা বিরাট টিম চলে এসেছিল আমাকে ধরতে, আমার পরিবারকে তুলতে। তো দরজা ভাঙতে পারেনি, সেই জন্য পাশ দিয়ে মই ঠেকিয়ে, আমার বাড়িটা তখন হচ্ছিল, উপরে জানালাতে রড টড কিছু ছিল না, সেখান দিয়ে ঢুকে তারপরে দরজা ভেঙে, মানে ভিতর দিয়ে দরজা খুলে, সামনে দিয়ে দরজা খুলতে পারছিল না,
মানে দেখবেন শাবল টাবল নিয়ে, আচ্ছা এই যে একটা প্যাকেট ফেলা আছে দেখতে পাচ্ছেন, একটা প্যাকেট, এই যে একটা ব্যক্তি একটা প্যাকেট ফেললেন, ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন আমি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখবেন এই যে এখান থেকে দেখবেন এই যে একটা প্যাকেট নিয়ে এসেছিল পুলিশ, প্যাকেটটা নিয়ে এসে আমার ঘরের জানালা, এই দরজার একটা ছিল জানালার মতো, সেখান দিয়ে প্যাকেটটা ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। আমার ধারণা ওই প্যাকেটে নিষিদ্ধ কিছু ছিল, ড্রাগ ছিল, এবং ওই কেসটা আমাকে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ আমার উঠে গেছিল। আমি জানতাম সিসিটিভি ফুটেজের সব হার্ড ডিস্ক নিয়ে চলে যায় পুলিশ, তো আমি করেছিলাম কি, ইউটিউবে যখন তালা যখন ভাঙাভাঙি হচ্ছিল, আমি লাইভ করে দিয়েছিলাম, ইউটিউবে লাইভ হচ্ছিল বিষয়টা, ফলে এখান থেকে হার্ড ডিস্ক খুলে নিয়ে গিয়ে ওটাকে ডিলিট করতে পারেনি পুলিশ, পরিষ্কার দেখা যাচ্ছিল ইউটিউবে। আমি জানি না সেই জন্য ওই কেসটা দিল না নাকি, ওই কেসটা হয়নি। ওখানে অন্যটা পাতি কেস দিয়েছিল, সেই কেসটারও তো যাচ্ছে তো অবস্থা, পাতি কেস সব বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কিন্তু এই কেসটা ভারী কেস দিয়ে আমার জীবনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, পুলিশ পারেনি শেষ পর্যন্ত। আমাকে 5 বার পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছিল, 5 বার পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছিল আমাকে, প্রায় মানে কত 2 মাসের কাছাকাছি বলবো আমি জেলবন্দি ছিলাম। আমার বাড়িতে বাচ্চারা তখনও জানতো না যে পুলিশ ঘর ভাঙামি করছে, 2টো বাচ্চা তখনও গভীর নিদ্রাতে, তারপর ধাক্কাধাক্কিতে তাদের ঘুম ভাঙে, সে অনেক যন্ত্রণা দর্শক, সেসব আমি আর বলছি না, খুব কষ্টের দিন গেছে। এই পুলিশ রেডের যে বিষয়টা, যেটা এই মমতা পুলিশ আমার বিরুদ্ধে লেগে পড়েছিল, নামানো হয়েছিল, ইনি হচ্ছেন আইসি পার্থসারথী হালদার, অনেক কষ্টে ভিতর দিয়ে লোক ঢুকিয়ে দরজা ভেঙে, তারপর ওই কোভিড যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলার কথা, সবাই দল বেঁধে আমার বাড়িতে ঢুকে পড়লেন, ঢুকে পড়ে গোটা পরিবার, আমি আমার ওয়াইফ 2টো বাচ্চাকে তুলে নিয়ে চলে গেছিল, খুব নির্যাতন করেছে। তো যাই হোক, হয়তো এগুলো সব ইতিহাস হয়ে যায়, অন্য কোনো ঘটনা ঘটলে উদাহরণ হিসেবে হয়তো উঠে আসে, সেই জন্যই সুমন দে গতকালকে বলেছেন এই হচ্ছে এই রাজ্যের পুলিশের নির্যাতন। দর্শক, কোনো আইনের শাসন নেই, কোনো আইনের শাসন নেই। ফলে বাংলাদেশের যখন আইনি ব্যবস্থা নিয়ে আমরা প্রশ্ন তুলি বর্তমান অবস্থা নিয়ে, তখন আমাদেরকে এই আমাদের রাজ্যের যে আইনি ব্যবস্থা, সেটাও তো আমাদেরকে মানে প্রশ্ন তোলায়, যে একই টাইপের যা দেখতে পাচ্ছি ওখানে, আমরা তো এখানে তো অনেক আগে থেকে সেই নির্যাতন সহ্য করছি, পুলিশি অত্যাচার, কথা বলার কোনো অধিকার নেই। আজকে এই যে জুনিয়র ডাক্তার, ইনার বাড়িতে কেন পুলিশ পাঠানো হয়েছে, এটা তো পরিষ্কার। এবং দেখুন এই যে অভিযোগটা বলা হচ্ছে যে উনি মানে স্পেশালিস্ট নন, তা সত্ত্বেও উনি ওই মানে স্পেশালিস্ট মানে বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা করছেন, এই কথাটা কিন্তু আমরা প্রায় 1 মাস আগে শুনেছিলাম, 1 মাস আগে শুনেছিলাম, হঠাৎ করে গতকালকে গেছে কেন? তাহলে কি ওটাই, যেহেতু এখন স্যালাইন কাণ্ড নিয়ে লোকজন মুখ খুলছেন, ডাক্তাররাও মুখ খুলছেন, হয়তো একটা এক্ষুনি প্রতিবাদ কর্মসূচি আবারও নতুন করে শুরু হবে, সেই জন্য কি একটা ভয় দেখানো? এবং এই ডাক্তার উনিও ভোকাল ছিলেন আর.জি. কর কাণ্ড নিয়ে, অনেকটাই ভোকাল ছিলেন। তো সেই জন্য কি এই মুখগুলোকে বন্ধ করার জন্য একটা জাস্ট ভয় দেখানো হচ্ছে, মুখ বন্ধ করার জন্য, যে জন্য মানে শফিকুলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল, সেটাও তো মুখ বন্ধ। আমি তো সব বলতাম না, শাসকের দুর্নীতি ফাঁস করতাম, পুলিশের দুর্নীতি তোলাবাজি সব ফাঁস করে আমি তো ভিডিও ফুটেজ দেখিয়ে দিয়েছিলাম। কোভিডের সময় ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে, এমন সব নামে টাকা এসছে, সেই ক্লাবের অস্তিত্বই নেই, অথচ টাকা উঠে যাচ্ছে, আমি তো পুরো তালিকা প্রকাশ করে দেখিয়ে দিয়েছিলাম, আমি তো পর্দা ফাঁস করে দিয়েছিলাম, লাগাতার বলে যাচ্ছিলাম। আমার মুখটাকে বন্ধ করার জন্যই তো ওইসব চেষ্টা হয়েছিল। তো এটাও তাই যে আর.জি. কর কাণ্ড নিয়ে ওনারা সরব ছিলেন, যদিও ওনাদের মুভমেন্ট নিয়ে কিছু মিসগাইডেড ব্যাপার স্যাপার নিয়ে আমাদের মনে প্রশ্ন ছিল, কিন্তু মুভমেন্টে ওনারা ছিলেন। আবার যেহেতু এটা হয়েছে, প্রশ্ন উঠতে শুরু করেছে, ডাক্তারদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ এসছে, তারাও আবার মুভমেন্টের পথে হাঁটছেন। আবার ডাক্তারদের একটা অংশকে সাসপেন্ড করে দিয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে, তারও একটা হয়তো রিয়াকশন আসবে ডাক্তারদের মধ্যে, তারা হয়তো একসঙ্গে মানে মুভমেন্টে নামবেন, চলো একটু ভয় ধরিয়ে দিই। সব তো একটাই উদ্দেশ্য, পুলিশকে ব্যবহার করে মুখ বন্ধ করার চেষ্টা। এটাই শফিকুল ইসলামের ক্ষেত্রে যা হয়েছে, আশফাকুল্লাহ নাইয়ার ক্ষেত্রেও তাই হবে। আমিও মুসলিম, আশফাকুল্লাহ মুসলিম, কিন্তু আর কিছু লোক মনে করেন আমাদের যে তৃণমূল কংগ্রেস করলে তবেই তারা একমাত্র মুসলিম হন, মানে মুসলিম হতে গেলে, ইমান ঠিক আনতে গেলে তৃণমূলকে সমর্থন করতে হবে। এখন দেখছেন না, হুজুররা ইমান নিয়ে পরীক্ষা নিচ্ছেন, তাদের একটাই মনে হচ্ছে বলতে চাওয়া
যে তৃণমূল কংগ্রেস করলে তবেই তোমার ইমান থাকবে, নাহলে ইমান থাকবে না, ওটাই ওই ফতোয়াই দিয়ে দিতে পারেন। সুতরাং তৃণমূল কংগ্রেস কাছে ওই মুসলিম দরদি ব্যাপারটা কিছু না, উনি হচ্ছেন ক্ষমতা দরদি। ক্ষমতার জন্য সাপোর্ট করলে তোমার পাশে সরকার থাকবে, শাসক থাকবে। আর যদি তুমি উল্টোর দিকে যাও, তখন তুমি যতই মুসলিম হয়, তখন আর মুসলিম কথাটা, মুসলিম দরদি ওই সেন্টিমেন্ট তখন আর কিন্তু এই শাসক দেখবে না। সে আপনারা এতেকারের পীর সাহেব হন আর যাই হন না কেন, ক্ষমতার জন্য আর ওদেরকে সমর্থন করলে তবেই তুমি মুসলিম, বাবা তোমার জন্য মুসলিম মুসলিম খেলা খেলবো, না হলে তুমি যাও ভোগে যাও, তোমার বাড়িতে পুলিশ পাঠিয়ে গলা টিপে দেবো। এটাই শাসকের ব্যাপার। তো যাই হোক দর্শক, গতকাল যেহেতু বিষয়টা উত্থাপিত হয়েছে এবং আমার সেই ভিডিও মনে পড়ছে, আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতেও পুলিশ গিয়েছিল, সেই ভিজুয়াল আমি পাইনি। তো এই হচ্ছে ব্যাপার, গতকালকে এই কথাটা উঠলো বলে আমি আরো কিছু তথ্য দিলাম এবং আমারও কিছু অতীত মনে পড়ে গেল। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন। আরামবাগ।